গুড আফটারনুন চিলড্রেন। আজকে আমরা আমাদের ফার্স্ট ইউনিটের ওভারঅল একটা রিভিশন করব। তোমরা নিশ্চয়ই জানো যে আর মোটামুটি 2-1 দিন বাদেই তোমাদের ফার্স্ট ইউনিট। তা আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাস এবং তার সঙ্গে কীরকম প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তোমরা রেডি হবে তার একটা ওভারঅল আলোচনা করব আমাদের এই বাংলা ক্লাসে। তাহলে চলো শুরু করি আমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাস। অর্থাৎ তোমরা জানো ফার্স্ট ইউনিটের সিলেবাসে তোমাদের কি আছে, আশা করি সবার কাছেই এই ইনফরমেশনটা রয়েছে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ক্লাস 9 তোমাদের প্রথমত আছে স্বরসন্ধি, বাক্য পরিবর্তন, শুদ্ধ বানান চর্চা। এই তিনটে আছে তোমাদের গ্রামার। স্বরসন্ধি, বাক্য পরিবর্তন এবং শুদ্ধ বানান চর্চা, এই তিনটে আছে গ্রামার। এছাড়াও আছে খেয়া ছুটি। খেয়া নামে একটা কবিতা, ছুটি হচ্ছে ছোট গল্প এবং আমাটির ভেপুর প্রথম থেকে 4র্থ অধ্যায়। তাহলে এই তোমাদের সিলেবাসে আরেকবার ক্লিয়ার বলে দিই, তোমাদের পরীক্ষা হবে 50 মার্কসের। প্রত্যেকটা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে 4টে অপশান থাকবে, তোমরা কারেক্ট অপশান চুজ করবে। এভাবেই যেহেতু অনলাইনে এক্সাম হচ্ছে, সুতরাং পেন পেপার টেস্ট তো সম্ভব নয় করা, সেই জন্য এরকমভাবে তোমাদের হচ্ছে। অর্থাৎ কোনো রকম লেখা টেখার কোনো ব্যাপার নেই, শুধু মাল্টিপল চয়েসের জন্য 4টে করে তোমরা অপশান দেওয়া থাকবে, যেই অপশানটা সঠিক তার মধ্যে শুধু ক্লিক করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি আমাদের খেয়া এবং ছুটি অর্থাৎ লিটারেচার পার্টের এই দুটোর থেকে কিভাবে তোমরা প্রিপেয়ার হবে। প্রথমত কবিতা এবং গল্প দুটোরই ভালো করে রিডিং করবে। যেহেতু পুরো পরীক্ষাটাই মাল্টিপল চয়েসের, সুতরাং ভালো করে রিডিং পড়া, অর্থাৎ গল্প বা কবিতাটাকে খুব ভালোভাবে কবিতাটাকে রিডিং পড়া বা গল্পটাকে রিডিং পড়ার মাধ্যমে যাতে লাইন বাই লাইন কোনো কিছু বাদ না পড়ে। কারণ ভেতর থেকেই তো প্রশ্ন আসবে, যেহেতু কোনো বড় প্রশ্নের কোনো ব্যাপার নেই, সুতরাং লাইন বাই লাইন ভালোভাবে জলের মতো সুন্দর করে পড়বে। এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি আগের ভিডিওতে 2-1বার বলেছি, আলোচনাও করেছি, আরেকবার বলে দিই। ধরো এরকম কবিতাটা আসলো, সাপোজ ধরো ছুটি থেকে আসলো, যে ছুটি গল্পে ফটিকের মামার নাম কী ছিল। ঠিক আছে, ছুটি গল্পে ফটিকের মামার নাম কী ছিল, এটা বলে 4টে অপশান আসলো। 1 বিশ্বজিৎ, 2 বিশ্বম্ভর, 3 বিশু, 4 বিশ্বরূপ। তা যেটা কারেক্ট তোমরা সেখানে টিক দেবে। হয়ে গেল। আবার ধরো খেয়া থেকে এরকম প্রশ্ন আসলো, খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত 15 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 7 নম্বর সংখ্যক কবিতা। তাহলে কি বলেছি, খেয়া কবিতাটা 13 নম্বর সংখ্যক কবিতা, প্রথমেই বলেছি। সুতরাং এই যে খেয়া থেকে এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। ধরো খেয়া কবিতাটির কবির নাম কি, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। সাপোজ ধরো 4টে অপশান দিলাম, সোনার তরী, পূরবী, সেযুথি, চৈতালি। তাহলে সেক্ষেত্রে তোমরা চৈতালি কাব্যগ্রন্থে টিকমার্ক দেবে। এছাড়াও তো ভেতরে ধরো খেয়া কবিতায় কিসের কথা বলা হয়েছে, 2টি গ্রামের কথা, না 2টি শহরের কথা, না 2টি মানুষের কথা, না 2টি দেবতার কথা। তোমরা জানো 2টি গ্রামের কথা বলা হয়েছে। তা এইরকমভাবেই কিন্তু খেয়া এবং ছুটি থেকে পড়বে। এটা হয়ে গেল লিটারেচারের একটা পার্ট। এবার আমরা দেখব আমাটির ভেপুর।
আমাটির ভেপুর থেকে জেনারেলি এই যে সাপ্লিমেন্টারি বইটা থেকে 10 নম্বর থাকে, মানে হাফ ইয়ারলি অ্যানুয়ালিতে। আর এই ফার্স্ট ইউটিতে তোমাদের, এবার তো তোমরা জানো যে ওভারঅল তোমাদের অনেক সিলেবাস কমিয়ে দিয়েছে, সুতরাং এইটা আমাটির ভেপু আর কি প্রথমে তোমাদের 16টা চ্যাপ্টার অরিজিনালি ছিল সিবিএসসির অনুযায়ী। তোমার সিবিএসসির যে তোমার সিলেবাস সেই অনুযায়ী 16টা চ্যাপ্টার ছিল। এখন সেই 16টা চ্যাপ্টার থেকে কিন্তু কমে গিয়ে 10টা চ্যাপ্টার হয়েছে। সুতরাং তোমাদের হাফ ইয়ারলিতে 5টা পড়তে হবে, অ্যানুয়ালে 5টা পড়তে হবে। হাফ ইয়ারলির 5টা চ্যাপ্টার আমাদের কিন্তু পড়া হয়ে গেছে, যদিও তোমাদের ফার্স্ট ইউটিতে আমি প্রথম 4টে চ্যাপ্টার দিয়েছি আমাটির ভেপু। এই 4টে চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম কথা, আমাটির ভেপু গল্পটি কার লেখা, আমাটির ভেপু গল্পটির উৎস কী, আমাটির ভেপু গল্পটিতে কার কার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথম 4টে চ্যাপ্টার খুব ভালো করে রিডিং করবে। রিডিং পড়লে পরে ভেতর থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি দিতে পারি। ধরো আমাটির ভেপুতে সাপোজ ধরো এই প্রশ্নটা দিলাম যে আমাটির ভেপু গল্পে সাপোজ ধরো অপু কুঠির মাঠ দেখতে যাওয়ার সময় জঙ্গলে কি দেখেছিল বলে 4টে অপশান দিলাম। 1 বাঘ, 2 নীলকণ্ঠ পাখি, 3 বেড়াল, 4 খরগোশ। তাহলে তোমরা কোথায় টিক দেবে? খরগোশে টিক দেবে। তাহলে নিশ্চয়ই মনে আছে সেই অপুর বাবার সঙ্গে কুঠির মাঠ দেখতে গিয়ে সেই খরগোশ দেখে বলেছিল, বাবা এ সত্যিকারের খরগোশ। কারণ অপু খরগোশ কোথায় দেখেছিল? অপু একমাত্র বর্ণপরিচয় বইতেই কিন্তু খরগোশ দেখেছিল, বেশ কানঝোলা খরগোশ, খতে খরগোশ। কিন্তু বাস্তবে খরগোশ দেখে অপু অবাক হয়ে গিয়েছিল। আবার ধরো এরকম প্রশ্ন আসতে পারে, অপুর মায়ের নাম 1 সর্বজয়া, 2 যশোদা, 3 রাধা, 4 দুর্গা। তাহলে তোমরা জানো অপুর মায়ের নাম কি? আচ্ছা, এরকম ধরনেরই, অর্থাৎ অপু দুর্গার সাথে ধরো আম কুড়োতে গিয়েছিল, এরকমভাবেই। অর্থাৎ লাইন বাই লাইন প্রশ্নটা যদি পড়ো লাইন বাই লাইন, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা নেই, সমস্ত উত্তর লিখতে পারবে, কোনো সমস্যার কোনো জায়গাই নেই। তাও আরেকবার বলে দিচ্ছি, কার লেখা লিটারেচারের প্রত্যেকটা গল্প এবং কবিতাতেই কার লেখা এবং মূল কাব্য বা মূল উপন্যাসের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথম কথা, খেয়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, চৈতালি কাব্যের অন্তর্গত 13 নম্বর সংখ্যক কবিতা, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে ছুটি গল্পগুচ্ছের রয়েছে। ছুটি গল্পটা কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? সাধনা পত্রিকায়। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। হয়ে গেল। আমাটির ভেপু গল্পটি মূল উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসে আমরা কি পাই? গ্রামীণ জীবন ও একটা ছোট্ট শিশুর ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প। অর্থাৎ গ্রামীণ জীবনের সঙ্গে মানুষের যে জীবনযাত্রা, গ্রাম্য জীবন এবং তার মাঝখানে মানুষের শৈশব থেকে বার্ধক্যে পৌঁছানো, অর্থাৎ একটা মানুষের গোটা জীবন, সব কিছুই কিন্তু পল্লী প্রকৃতি, মানব জীবন, সমাজ সংস্কার সব কিছুই মিলেমিশে এক হয়ে গেছে পথের পাঁচালী উপন্যাসে। তাহলে তোমরা আরেকবার বলে দিচ্ছি, খেয়া, ছুটি এবং আমাটির ভেপুর এই ব্যাপারগুলো একটু বেশি ভালো করে পড়বে, আর ওভারঅল একবার রিডিং দিয়ে যাবে। নেক্সট আসি স্বরসন্ধি, অর্থাৎ আমাদের গ্রামারে 3টে চ্যাপ্টার আছে। 1 হচ্ছে স্বরসন্ধি, 2 হচ্ছে বাক্য পরিবর্তন, 3 হচ্ছে শুদ্ধ বানান চর্চা। আচ্ছা, এবার বাক্য পরিবর্তনে সাধারণত কি আসে? পরীক্ষায় সাধারণত একটা বাক্য দিয়ে বলে বাক্যটাকে পরিবর্তন করো। সাপোজ একটা তোমার বাক্য, নেগেটিভ বাক্য বা ন্যস্তার্থক বাক্যকে বলা হয় এটা প্রশ্নবোধক বাক্যে করো, কি নির্দেশক বাক্যকে বলা হয় বিষয়সূচক বাক্যে করো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এভাবে বাক্য পরিবর্তন করা হয়। কিন্তু যেহেতু
তোমাদের পেন পেপার টেস্ট হচ্ছে না, সো তোমরা তো লিখতে পারছো না। এবার বড় বড় বাক্য পরিবর্তন অ্যাজ সাচ ওভাবে টাইপ করাও যায় না। সেই হিসেবে আমি যেটা তোমাদেরকে ভেবেছি যে কোনো একটা বাক্য দিয়ে বাক্যটি কী প্রকারের বাক্য, অর্থাৎ বাক্যটাকে চিহ্নিতকরণের উপর কিন্তু বেশি জোর দিতে হবে। তাহলে এই বাক্য যে চিহ্নিতকরণের ওপর তুমি জোর দেবে, সেক্ষেত্রে কি করবে, এই ধরো একটা বাক্য দিলাম যে এ কথা সকলেই জানে, দিয়ে বললাম এটা কি বাক্য, প্রশ্নবোধক বাক্য না অনুজ্ঞাসূচক বাক্য না বিস্ময়সূচক বাক্য না অস্তর্থক বাক্য। তোমরা সবাই জানো এটা অস্তর্থক বাক্য, সুতরাং অস্তর্থক বাক্যতে টিক দেবে। তাহলে বাক্য পরিবর্তনে আমরা যে বাক্য পরিবর্তন কাকে বলে, বাক্য পরিবর্তনের প্রকারভেদ, এক বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন, এই ধরনের যা যা পড়েছি, আপাতত ফার্স্ট ডিউটি পরীক্ষার জন্য সব কিছু একবার করে পড়ে নেবে, নিয়ে মেইন যেটা বাক্য চিহ্নিতকরণের ওপর একটু জোর দেবে। কোনো একটা বাক্য দেখলে বাক্যটি কী প্রকারের বাক্য সেটা যেন আমরা বলতে পারি, বাহ মেয়েটি তো ভারী সুন্দর গান গায়। এবার 4টে অপশান দিলাম, এটা কীরকম বাক্য? 1 অনুজ্ঞাসূচক, 2 নির্দেশক, 3 বিস্ময়সূচক, 4 কার্যকারণাত্মক। এটি কী প্রকারের বাক্য সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে, অর্থাৎ 4টে অপশান দেওয়া থাকবে, যেই প্রকারের বাক্য সেটাকে তুমি টিক দেবে। এটা হয়ে গেল বাক্য পরিবর্তন। নেক্সট আমরা আসবো সন্ধিতে। সন্ধি কাকে বলে? সন্ধি, ধরো সন্ধি কথাটির অর্থ হচ্ছে কি, যে মিলন। তাহলে আমি যদি এরকম অপশান দিই, সন্ধি কথাটির অর্থ হলো 4টে অপশান, চিহ্ন, লক্ষণ, মিলন, দুর্যোগ। তাহলে তুমি কোথায় টিক দেবে? মিলনে। এরকমই যে বর্ণের সাথে বর্ণের মিলনকে আমরা চাইলে সন্ধি। তাহলে বর্ণের সাথে বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি, না সমাস, না কারক, না বিভক্তি? তোমরা জানো কি বলে। সুতরাং এই রকম প্রশ্ন কিন্তু আসবে। এছাড়াও তোমাদের যেহেতু শুধুমাত্র স্বরসন্ধি আছে, এই মুহূর্তে তোমার সূত্র সেভাবে পড়ার দরকার নেই। আমি একটা স্বরসন্ধির পোস্ট পাঠিয়েছি, ওটা পড়বে। আর ধরো 2-1টা সন্ধি এরকম দিয়েছি যে সাপোজ হিমযুক্ত আলয়, এই কথাটি সন্ধিবদ্ধ বা সন্ধিযুক্ত করলে হবে হিমালয়, হিমের আলয়, হিম ও আলয়, হিমলয়। তাহলে এই 4টের মধ্যে যেটা নাকি কারেক্ট তোমরা সেটাতে টিক চিহ্ন দেবে। তাহলে এইভাবে কিন্তু স্বরসন্ধি পড়বে। এরকমই ধরো বেশ কিছু ইম্পর্টেন্ট স্বরসন্ধি আছে। ধরো 4টে আমি ধরো নেযুক্ত অন, নেযুক্ত অন কী হবে? নয়ন। তাহলে আমি যদি বলি নয়নকে সন্ধি বিচ্ছেদ করলে হবে, এই 4টে অপশান দিলাম। নেযুক্ত অন্তস্থ অন, অন, নেযুক্ত অন, অন, নযুক্ত অন, আর নযুক্ত অন। তাহলে এই রকম যদি 4টে অপশান দিই, তাহলে যেই অপশানটা সঠিক সেই অপশানটায় তোমরা টিক দেবে। তাহলে সন্ধিও কিন্তু এভাবেই পড়বে। এটা ভীষণ সত্যি কথা যে সমস্ত সন্ধি পড়ে ফেলা সম্ভব নয়, তাও মোটামুটিভাবে বেশ কিছু ইম্পর্টেন্ট সন্ধি আমি তোমাদের একটা পোস্টে দিয়েছিলাম। আর এছাড়াও বই থেকে ওভারঅল স্বরসন্ধিগুলো একটু চোখ বুলিয়ে, মানে খুব বেশি ভালো ঝরঝরে করে মুখস্থ করাটা দরকার নেই। আমি মোটামুটি তোমরা যে সন্ধিটা খুব ভালো করে বুঝিয়েছিলাম, আশা করি তোমরা বুঝেছ। সুতরাং সন্ধিটাতে একদম ফর্মুলায় ফেলে ওভাবে সন্ধি কিন্তু পড়ানো যেতে পারে, মানে উত্তরটা করা যেতে পারে। আরেকবার বলে দিই, তোমরা স্বরসন্ধি যেহেতু তোমাদের সিলেবাসে আছে, তাহলে একদম প্রথমেই কি করবে, সন্ধি কাকে বলে এবং সন্ধি কথার অর্থ, এগুলো কিন্তু মোটামুটিভাবে পড়ে নেবে। আর সেরকমভাবেই কিন্তু 4টে করে অপশান দেব। 4টে করে অপশান দেওয়ার পর হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, তোমরা সেই অপশানে কিন্তু টিক চিহ্ন দেবে। এরপর যেটা হচ্ছে যে
তোমাদের তাহলে সন্ধি এবং বাক্য পরিবর্তন হয়ে গেল। বাক্য পরিবর্তনের ক্ষেত্রেও তাই, যেহেতু পেন পেপার টেস্ট নয়, সুতরাং তোমরা বাক্যটাকে পরিবর্তন করে লিখতে পারছো না, কিন্তু বাক্যটা চিহ্নিতকরণ তোমরা করতে পারছো। এই বাক্যটা কী প্রকারের বাক্য সেটা চিহ্নিতকরণের মাধ্যমেই কিন্তু বাক্য পরিবর্তনটা সেভাবেই আসবে। আর দ্বিতীয়ত কথা যেটা, সন্ধির ক্ষেত্রে আমরা কি দেখছি, কোনো একটা পদকে সন্ধি যুক্ত করলে কী রকম হবে বা সন্ধি বিচ্ছেদ করলে কীরকম হবে সেটার কিন্তু ওভারঅল ধারণা নিয়ে আমরা স্বরসন্ধি ব্যাপারটা পড়ব। আচ্ছা, এরপরে থাকলো লাস্ট ওয়ান ইজ শুদ্ধ বানান চর্চা। শুদ্ধ বানান চর্চায় তোমরা কি পড়েছো, যে শুদ্ধ বানান চর্চা সাধারণত কিভাবে আমরা করতে পারি, 3 প্রকারে করতে পারি। কি কি? 1, নত্ব এবং সত্য ঘটিত বানান। 2, সন্ধি ঘটিত বানান। 3, পদান্তর ঘটিত বানান। এবার নত্ব সত্য ঘটিত বানান, সন্ধি ঘটিত বানান এবং পদান্তর ঘটিত বানান। এবার মূলত এখান থেকে সাপোজ রবীন্দ্র কথাটা, ধরো রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্র, এটা যেমন সন্ধিতেও আসতে পারে, আবার সন্ধি ঘটিত বানানের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। যে রবীন্দ্র কথাটা আমরা র বয় দীর্ঘি কিন্তু লিখি না, কিন্তু আমরা যখন সন্ধিবদ্ধ পদটা পাচ্ছি তখন র বয় দীর্ঘি নয় দয় রফলা, কিন্তু ওটাকে যখন আমরা ভেঙে ফেলছি তখন র বয় হস্যি রবি প্লাস হস্যই নয় দয় রফলা ইন্দ্র। তাহলে রবিযুক্ত ইন্দ্র সমান সমান কি হচ্ছে, র বয় দীর্ঘি নয় দয় রফলা, তাহলে হস্যিটা এখানে কিন্তু দীর্ঘি হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু পদান্তর ঘটিত নিয়মের মধ্যে পড়ছে। আর নত্ব এবং সত্য তো সবাই জানো যে এই রবিযুক্ত ইন্দ্র, রবীন্দ্রটা সন্ধি ঘটিত নিয়মের মধ্যে পড়ছে। এরপর সেটা হচ্ছে পদান্তর। পদান্তর মানে এক পদ থেকে অন্য পদে রূপান্তর করাকে বলে পদান্তর। বিশেষ্য থেকে বিশেষণ কি বিশেষণ থেকে বিশেষ্য পদে জেনারেলি রূপান্তর হয়, সুতরাং একে পদান্তর বলছে। পদান্তরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় বানান চেঞ্জ হয়ে যাচ্ছে। মূলত নত্ব এবং সত্যবিধি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই নত্ব এবং সত্যবিধি যখন তোমরা পড়বে তখন দেখবে যে নত্ব এবং সত্যর ক্ষেত্রে 3টে পয়েন্ট। মূলত নত্ব কাকে বলে, দন্তান্ন জায়গায় মূর্ধন্য হওয়াকে নত্ব বলে। ঠিক সমানভাবেই দন্তেশ্বটা যখন মূর্ধন্যস্ব হয় তখন সত্য বলে। আমরা সাধারণত কি দেখেছি, সংস্কৃত শব্দের নত্যবিধি সত্যবিধি অর্থাৎ মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব বেশি হয়, এবং মূর্ধন্য এবং মূর্ধন্যস্য মধ্যে কোথায় কোথায় হয় তার একটা 2-3টে নিয়ম বলি আছে। এবং তারপরে যেটা আছে যে নিত্য ন অর্থাৎ নিত্য মূর্ধন্য, কোনো শব্দ আছে যেগুলোতে সর্বদাই মূর্ধন্য হবে, আবার কোনো শব্দ আছে যেখানে সর্বদাই মূর্ধন্যস্য হবে, একে বলে নিত্য ন। আবার আমরা কি পাচ্ছি, কোনো শব্দ আছে যেখানে কখনোই মূর্ধন্য হবে না, অর্থাৎ সবসময় দন্তেন্য হবে। কোনগুলো? দেশি বিদেশি এবং তদ্ভব শব্দের ক্ষেত্রে সব সময়ই দন্তেন্য। আবার কোনো শব্দ আছে যেখানে সব সময় দন্তেস্য হবে, কখনোই মূর্ধন্যস্য হবে না, যেমন স্টেশন, ট্রেন, অস্ট্রেলিয়া, তারপর ধরো স্টিমার, স্টেট, এই ধরনের শব্দ সব, পোস্ট অফিস, সব সময় দন্তেস্য হবে, কোনো দিন মূর্ধন্যস্য হবে না। আবার কিছু শব্দ আছে যেগুলোতে চিরকাল মূর্ধন্যস্য হবে, কখনোই দন্তেস্য হবে না, এদের বলে নিত্য ন এবং নিত্য স। তাহলে এই শুদ্ধ বানান চর্চার ক্ষেত্রে ধরো এরকম আসতে পারে যে একটি সাপোজ একটি নিত্য ন যুক্ত শব্দ হলো বলে 4টে অপশান দিলাম, বা একটি নিত্য স অর্থাৎ মূর্ধন্যস্য যুক্ত শব্দ হলো সাপোজ গোষ্ঠ, ভূমিষ্ঠ, শিষ্য, আষাঢ়। তোমরা জানো এই 4টেই তো মূর্ধন্যস্য। 4টেই যখন মূর্ধন্যস্য তাহলে সেক্ষেত্রে তো আমাদের যে কোনো, তাহলে বোধহয় মিসোটা ভুল দিয়েছে, 4টেই যখন স, কিন্তু সেক্ষেত্রে আষাঢ় কিন্তু সবসময় নিত্য স, অর্থাৎ আষাঢ়ের ক্ষেত্রে তোমরা কিন্তু টিকটা আষাঢ়ে দেবে এই আষাঢ়টার মাধ্যমে। সুতরাং এছাড়াও বিদেশি শব্দযুগল, দেশি শব্দযুগল এরকম তো আসবে। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলে দিই, আমাদের ফার্স্ট ডিউটির সিলেবাসে হচ্ছে স্বরসন্ধি, বাক্য পরিবর্তন, শুদ্ধ বানান চর্চা, এই 3টে আছে গ্রামারে। আর খেয়া, ছুটি, আমাটির ভেপু, এই 3টে হচ্ছে লিটারেচারের।
বাক্য, এই বাক্য পরিবর্তন, শুদ্ধ বানান চর্চা, স্বরসন্ধি সবটারই কিন্তু বাক্য পরিবর্তনের ক্ষেত্রে মূলত পড়বে চিহ্নিতকরণ, শুদ্ধ বানান চর্চার ক্ষেত্রে নিত্য ন, নিত্য স এবং নত্ব এবং সত্য যেখানে মানা সেই জায়গাগুলো মেনশন করবে। আচ্ছা, স্বরসন্ধির ক্ষেত্রে সন্ধিযুক্ত পদ এবং সন্ধি বিচ্ছেদ করলে কী হবে সেই জায়গাগুলোকে পড়বে। হয়ে গেল। খেয়া, ছুটি, আমাঠির ভেপুর ক্ষেত্রে কার লেখা, কোন কবিতা বা কোন গল্প, মূল উপন্যাস বা মূল উৎস কী এবং তার সঙ্গে গল্পের ভেতরটা ভালোভাবে বা কবিতার ভেতরটা রিডিং করবে যাতে তোমরা মোটামুটিভাবে উত্তরে লিখতে পারো। ওকে, ভালোভাবে পরীক্ষা দেবে। বাই।